এটা কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার। স্বাধীন বাংলাদেশে যারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানিদের সহযোগিতা করেছে, তাদের ছবি আবার টাঙানো এই স্পর্ধা তারা কিভাবে পেয়েছে? এই স্পর্ধা তারা কোত্থেকে পেল? এবং কালকে যে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে একদল ছাত্র এসে প্রতিবাদ করলো, বাধ্য করলো নামাতে, ছবি নামিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমাকে ঢাকাতে কয়েকজন বললেন ছবি নামিয়ে, কিন্তু তাদের নামগুলো এইভাবে এই যাদের ছবি টাঙানো হয়েছিল নামগুলো এখনো রয়ে গেছে। এখন নাকি আবার গিয়ে সেখানে ওই কবিতার লাইন দিচ্ছে ওদেরকে, মানে ওদেরকে আপনার লায়নাইজ করছে। ওদের যারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে ওদেরকে তারা আপনার হিরো নায়ক বানানো, আমাদের যুদ্ধ অপরাধী, কিন্তু বাংলাদেশের ইতিহাসে তাদেরকে স্থান করে দেওয়ার চেষ্টা করছে। ছাত্র শিবির সংবাদ সম্মেলন করে বলেছে শাহবাগী বাম সন্ত্রাসীরা শান্তিপূর্ণ ও প্রশাসনের অনুমোদিত কর্মসূচিতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শিবির সবসময় বলবে ৭১ তাদের আগে যারা ছিল শিবিরের আরেকটা নাম ছিল তখন, এরা একটা শোনেন, বাংলাদেশের মানুষ কিন্তু একটা পর্যায়ে আসে, আমরা আইয়ুব খানের আমলও দেখেছি, এক পর্যায়ে আসে যে বাংলাদেশের মানুষ একদম সংগঠিত হয়ে যায়, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। এইভাবে আমরা দেখি সংগ্রাম হয়েছে, আইয়ুব খানের পতন হয়েছে। আপনি তো আওয়ামী লীগের প্রতি এত অন্ধ, আমার মনে হচ্ছে মুক্তিযুদ্ধকে সমর্থন করি আমরাও, কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে পদে পদে বিক্রি করেছে, এই মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে। এই আওয়ামী লীগ 7.6 পরে রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে অত্যাচার জুলুম করেছে। এই আওয়ামী লীগ, এই জামাত, যেই জামাতকে নিয়ে আজকে আমরা কথা বলছি, এই জামাতকে নিয়ে আজকে আমরা কথা বলছি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সেই আওয়ামী লীগ এই জামাতকে নিয়ে রাজনীতি করেছে এবং আওয়ামী লীগকে নিয়ে এই জামাতকে নিয়ে তারা রাজনীতির মাঠে এসেছে। এখানে একটা ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা আমি শুনতে চাই না। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের গণহত্যাকে আপনি স্বীকার করেন না, আপনি বলেন আদালতে বিচার, আদালতে প্রমাণের বিষয়। সারা বাংলাদেশটা, সারা বিশ্ব খালি চোখে দেখেছে তারা কিভাবে গণহত্যা করেছে, কিভাবে শেখ হাসিনার নির্দেশে এইভাবে গণহত্যা হয়েছে। এটাকে আমরা করেছি, এই অনুষ্ঠানের আয়োজক কি আমরা? এই অনুষ্ঠানের যে অনুষ্ঠানে এই ৭১ যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের যে ছবি প্রদর্শিত হয়েছে, অবশ্যই আমরা এটা আলোচনা করেছি, এবং বারবার এখন পর্যন্ত আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি যে এই রাজনৈতিক দলটা, তানভীর ভাই সব সময় সবকিছু মিথ্যাভাবে আমাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আমি কথা বলার সুযোগ দেব। এই অনুষ্ঠানের আয়োজক আমরা না, আমরা নিন্দা জানিয়েছি এবং এখন পর্যন্ত আমাদের একটা স্পষ্ট দাবি, আপনাদের প্রশ্রয়ে গত ৭১ সালের পর বাংলাদেশে কখনো যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করে এভাবে বীরত্ব প্রকাশ করা হয়নি। তো আপনাদের কি ভূমিকা রয়েছে? এই সরকারে কি শুধু আমরা, এই যে এত বড় বড় রাজনৈতিক দল, আমরা তো মাত্র ৪-৫ মাস হলো আমাদের জন্ম হয়েছে, তার আগে যারা রাজনৈতিক দল ছিল তাদের কারো কোনো দায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হয়েছে, ঢাকা বাংলাদেশের এই সময়ে আমরা যে রাজনৈতিক দল গঠন করে শিক্ষকদের হত্যা করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে হত্যাকারীদের ছবি প্রদর্শন করা হয়েছে। তানভীর ভাই, এই সময় এসে আপনাকে একটা জিনিস নিয়ে ধন্যবাদ জানাই, অন্তত ঘুরিয়ে ফিরে যেভাবেই হোক আপনি স্বীকার করেছেন যে এই সরকার আমাদের কথা চলছে না, এই সরকার আমাদের মূল্যায়ন করছে না। ধন্যবাদ আপনাকে, অন্তত এইটুকু আপনি স্বীকার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি স্বীকার করলাম কোথায়? আমি তো বললাম যে এই দায় আপনাদের, আপনি কেন সরকারের উপরে দিচ্ছেন? আপনাদের না, আপনি বারবার করে যদি একটা মিথ্যা কথা জোর করে চাপাই দেওয়ার চেষ্টা করেন তাহলে কিছু করার নেই। আমার চাপাই দেন, বোতলের 2 ছিপি, এটা তো বলতেই থাকবে। শুনেন, কেন বলেন এই জামাতকে নিয়ে যদি আমরা সরকার গঠন করতাম, তাই আমরা রাজনৈতিক দল গঠন করতাম, তাহলে বাংলাদেশ হইতো না। চাপাই দেওয়ার রাজনীতি কেন আসলো এনসিপির প্রতি? এক বোতলের 2 ছিপি জামা করেন, এই যে চাপিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো হইলো শেখ হাসিনার কালচার। 16 বছর মানুষের মজ্জায় ঢুকাই দিয়ে গেছে। প্রশ্ন নিলেই আপনারা কেন ফ্যাসিবাদ বলছেন? সাধারণ মানুষের প্রশ্নের জবাব যখন আমি দিলাম তখন আপনি জোর করে বললেন যে না, আপনার সাহসেই পাইছে। তাহলে সাধারণ মানুষের প্রশ্নের জবাবে সাধারণ মানুষ তো আমার উপর জোর করে এটা চাপাই দেয় নাই, মানুষ জানে। কিন্তু জোর করে মিথ্যা কথাটা এস্টাবলিশ করতে যাওয়ার যখন চেষ্টা করা হয়, তখন ওই যে শিখছে শেখ হাসিনা এত বছর যাদেরকে বলছে রাজাকার, জঙ্গি জঙ্গি জঙ্গি, আবার দেখা গেছে অস্ত্র হাতে তার ছেলেরাই মানুষকে গুলি করে।
আচ্ছা সৈয়দ বজলুল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন, জুলাই এর বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যুদ্ধাপরাধীদের চিত্র প্রদর্শনী হয়েছে এবং দণ্ডিত যুদ্ধ অপরাধীদের ছবি ছিল এবং সেটি অপসারণও করা হয়েছে এবং অপসারণ নিয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার উত্তপ্ত হয়েছে। আপনি এই বিষয়টি নিশ্চয়ই দেখেছেন, এটি কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার। স্বাধীন বাংলাদেশে যারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানিদের সহযোগিতা করেছে, তাদের ছবি আবার টাঙ্গানো, এই স্পর্ধা তারা কিভাবে পেয়েছে? এই স্পর্ধা তারা কোত্থেকে পেল? এবং কালকে যে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে একদল ছাত্র এসে প্রতিবাদ করলো, বাধ্য করলো নামাতে, ছবি নামিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমাকে ঢাকাতে কয়েকজন বললেন ছবি নামিয়ে, কিন্তু তাদের নামগুলো এইভাবে এই যাদের ছবি টাঙানো হয়েছিল নামগুলো এখনো রয়ে গেছে। এখন নাকি আবার গিয়ে সেখানে ওই কবিতার লাইন দিচ্ছে ওদেরকে, মানে ওদেরকে আপনার লায়নাইজ করছে। ওদের যারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে ওদেরকে তারা আপনার হিরো নায়ক বানানোর, আমাদের যুদ্ধ অপরাধী, কিন্তু বাংলাদেশের ইতিহাসে তাদেরকে স্থান করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেটি হোক, আমার যেটা বলবো, যে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কালকে যে প্রতিবাদটা করলো, পাবলিকলি প্রতিবাদ করলো, আমরা ভিডিওতে দেখলাম, এটা তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপার। এদেরকে স্যালিউট যে আপনারা এই কাজ করেছেন, যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের যারা বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্র যারা চায়, তাদের স্থান থাকবে। কিন্তু যারা ৭১-এ যুদ্ধ অপরাধ করেছে, তাদের বিচার হয়েছে এবং প্রমাণিত হয়েছে। এখন যদি প্রমাণের কথা বলে, আমি নিজে ১৯৭১ সালে আমার বয়স ছিল ১৬, পত্রিকা পড়তাম। এই নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের বক্তব্য প্রত্যেক দিন আপনার তৎকালীন পাকিস্তান অবজারভারে, তারপরে দৈনিক পাকিস্তানে এগুলি পড়তাম। এটা আমাদের জানা আছে। ওদেরকে বা ওদের যে নীতি, ওদের যে রাজনীতি, ওই রাজনীতি কেউ যদি বিশ্বাস করে, এখন যদি বলে পাকিস্তানের কথা যদি বলবে না, এত সাহস নেই, কিন্তু ওইটা তো আমরা গ্রহণ করবো না। ছাত্র শিবির সংবাদ সম্মেলন করে বলেছে শাহবাগী বাম সন্ত্রাসীরা শান্তিপূর্ণ ও প্রশাসনের অনুমোদিত কর্মসূচিতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শিবির সবসময় বলবে। ৭১ তাদের আগে যারা ছিল, শিবিরের আরেকটা নাম ছিল তখন, এরা একটা শোনেন, বাংলাদেশের মানুষ কিন্তু একটা পর্যায়ে আসে, আমরা আইয়ুব খানের আমলও দেখেছি, এক পর্যায়ে আসে যে বাংলাদেশের মানুষ একদম সংগঠিত হয়ে যায়, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। এইভাবে আমরা দেখি সংগ্রাম হয়েছে, আইয়ুব খানের পতন হয়েছে, ইয়াহিয়া খানের, যেমন ধর কালকে আপনি দেখেন, আমি উল্লেখ করেছি আমার ফেসবুকেতে, কালকে ছিল, আপনি কোইন্সিডেন্সটা দেখেন, ৫ই আগস্ট ১৯৭১ সালে ইয়াহিয়া খানের সামরিক সরকার আওয়ামী লীগ বিরোধী একটা তথাকথিত হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশ করেছিল। আর গতকাল ৫ই আগস্ট ২০২৫ সাল, একই দিনে ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে কালকে যে ঘোষণাপত্র, এটার মধ্যে তো আপনার সারমর্ম কিছু নেই, তো আপনি এটার মধ্যে রিচনেস কিছু পাচ্ছেন না, সাবস্টেন্স কিছু পাচ্ছেন না। আমি অ্যাডভোকেট হুমায়রা নূরের একটু, আমরা ভিন্ন প্রসঙ্গে যাব না, আমি একটু শেষ করে দিই যে এইটা এই যে কালকে ঘোষণাপত্র, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো কিছু আওয়ামী লীগ বিরুদ্ধে শ্বেতপত্র নিয়ে আমরা আলোচনা করছি না, আমি আসলে একটু একটা জিনিস, আমি আসলে বদরুল হাসান স্যারকে একটা জিনিস জানতে চাই, যে অনেক জায়গায় উনার অনেক কষ্টের জায়গা আমার মনে হয় উঠে আসছে। আওয়ামী লীগকে ৭১-এর মুক্তিযুদ্ধের শক্তিই মনে করেন, কিন্তু এই ১৬ বছরে আওয়ামী লীগের যে গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং ২৪-এ যে আওয়ামী লীগের গণহত্যা, এই বিষয়ে আপনার মতামত কি? আমি জাস্ট এটা আপনাকে একদম স্পষ্ট একটু জানতে চাই। আমি যেটা বলবো যে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করেছে, দুর্নীতি না, গণহত্যা। গণহত্যা বলতে এখন গণহত্যা আপনার ডেফিনিশনটা কি? গণহত্যা তো ৭১-এ। আপনি কি মনে করেন ২৪-এ যেটা হয়েছে, শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধানে যেভাবে এতগুলো মানুষকে খুন করা হয়েছে নির্বিচারে, নিরস্ত্র মানুষকে, সেটাকে আপনি কি হিসেবে দেখেন? তাহলে তো দেখবেন না, নির্বিচারে খুন করা হয়েছে, যারা নিরস্ত্র মানুষকে খুন করা হয়েছে, যারা করেছে ওদেরকে শনাক্ত করেন, ওদের বিচার করেছে, কার নির্দেশে হয়েছে?
এটা আদালতে প্রমাণিত হবে কার নির্দেশে হয়েছে। আপনি স্যার আপনি কি মিডিয়াতে ছিলেন না? আপনি ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছে কি আপনি বিবেকটাও বিক্রি করে দিয়েছেন? আপনি তো আওয়ামী লীগের প্রতি এত অন্ধ আমার মনে হচ্ছে। মুক্তিযুদ্ধকে সমর্থন করি আমরাও, কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে পদে পদে বিক্রি করেছে, এই মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে। এই আওয়ামী লীগ 7.6 পরে রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে অত্যাচার জুলুম করেছে। এই আওয়ামী লীগ, এই জামাত, যেই জামাতকে নিয়ে আজকে আমরা কথা বলছি, অ্যাডভোকেট হুমায়রা নূর, এই জামাতকে নিয়ে আজকে আমরা কথা বলছি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সেই আওয়ামী লীগ এই জামাতকে নিয়েই রাজনীতি করেছে এবং আওয়ামী লীগকে নিয়ে এই জামাতকে নিয়ে তারা রাজনীতির মাঠে এসেছে। এখানে একটা ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আমি শুনতে চাই না। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের গণহত্যাকে আপনি স্বীকার করেন না, আপনি বলেন আদালতে বিচার, আদালতে প্রমাণের বিষয়। সারা বাংলাদেশটা, সারা বিশ্ব খালি চোখে দেখেছে তারা কিভাবে গণহত্যা করেছে, কিভাবে শেখ হাসিনার নির্দেশে এইভাবে গণহত্যা হয়েছে, কিভাবে ওবায়দুল কাদের বলেছে যে ছাত্রলীগই যথেষ্ট এই ছাত্রদেরকে প্রতিহত করার জন্য, এবং ছাত্রলীগের ছেলেরা ওপেন ফিল্ডে গুলি করেছে, যেই গুলি পুলিশকে দিয়ে করেছে, এবং সেই রাস্তায় সাধারণ মানুষ, একটা ছোট শিশু যে ঘরে বসেছিল, যে চায়ের দোকানদার, যে রিকশাওয়ালা, তারা পর্যন্ত গুলি খেয়েছে। কেন? সেইটার জবাব আপনি স্পষ্টভাবে দিতে পারেন নাই। এরপরে তো আর আপনার সাথে আর এই বিষয় নিয়ে কোনো আলাপ হতে পারে না। কোনো আলাপ হতে পারে না তো। আপনি ওটা স্বীকার করেন আগে। আপনাদের সাথে আমি আপনাকে সম্মানের সাথেই বলছি, সম্মানের সাথেই বলছি। আপনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন, কিন্তু বিবেকটা কাজে লাগাবেন। আমি যে রাজনৈতিক দলকে সমর্থন করি, সেই রাজনৈতিক দল যদি কোনোদিন এই ধরনের হত্যাকাণ্ডের সাথে, আমরা কিন্তু ইতিহাস নিয়ে কথা বলি, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করি না। গণহত্যা কিন্তু ইতিহাসের অংশ ছিল। যদি চব্বিশের গণহত্যা ইতিহাসের অংশ। দুজনকে থামাচ্ছি। হ্যাঁ, বল। অ্যাডভোকেট হুমায়রা নূর, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে আপনারা বলছেন, তো আপনাদের কাজ কি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজাকার এবং যুদ্ধ অপরাধীদেরকে, আপনি প্রশ্নটি শুনুন আগে, আপনারা কেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ব্যানারে 36 জুলাইকে কেন্দ্র করে যুদ্ধ অপরাধী এবং স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন করলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ জনতা গিয়ে, এই অনুষ্ঠানের আয়োজক কি আমরা? এই অনুষ্ঠানের যে অনুষ্ঠানে এই ৭১-এ যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের যে ছবি প্রদর্শিত হয়েছে, অবশ্যই আমরা এটা আলোচনা করেছি, অবশ্যই আমরা এটা আলোচনা করেছি, এবং বারবার এখন পর্যন্ত আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি যে এই রাজনৈতিক দলটা, তানভীর ভাই সব সময় সবকিছু মিথ্যাভাবে আমাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আমি কথা বলার সুযোগ দিব। এই অনুষ্ঠানের আয়োজক আমরা না, আমরা নিন্দা জানিয়েছি এবং এখন পর্যন্ত আমাদের একটা স্পষ্ট দাবি, আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে গত ৭১ সালের পর বাংলাদেশে কখনো যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করে এভাবে বীরত্ব প্রকাশ করা হয়নি। তো আপনাদের কি ভূমিকা রয়েছে? এই সরকারে কি শুধু আমরা, এই যে এত বড় বড় রাজনৈতিক দল, আমরা তো মাত্র ৪-৫ মাস হলো আমাদের জন্ম হয়েছে, তার আগে যারা রাজনৈতিক দল ছিল তাদের কারো কোনো দায় নাই, সব দায় আমাদের উপর চাপাই দেন। আপনারা ক্ষমতায় গেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি বারবার করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল বানাবেন কিনা? ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেই সরকার গঠন হয়েছে সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে। সেই রাজনৈতিক দলগুলোর বক্তব্য কি? আমি তো আমার বক্তব্য স্পষ্ট করছি। আপনার বক্তব্য কি? আপনার বক্তব্য কি এই ঘটনাটিকে কেন্দ্র করে? আমার স্পষ্ট বক্তব্য, যেই রাজনৈতিক দলটা, শুনেন, এই বাংলাদেশের ইতিহাসে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, যখন প্রয়োজন হচ্ছে, আমার বক্তব্য, প্রশ্নটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ অপরাধীদের, অ্যাডভোকেট হুমায়রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ অপরাধীদের চিত্র প্রদর্শনী, আপনার বক্তব্য কি? এই যুদ্ধাপরাধী যাদেরকে আপনি বলছেন, যারা ৭১-এ বাংলাদেশ বিরোধী ছিল, সেই রাজনৈতিক দলের কাছে আমাদের প্রথম এবং স্পষ্ট একটাই দাবি, ৭১-এ তাদের যে অবস্থান সেটা স্পষ্ট করে তাদেরকে রাষ্ট্রের কাছে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, এবং সেই অবস্থান থেকে তারা সরে এসে বাংলাদেশের রাজনীতি কিভাবে করতে চায়, আদৌ করার অধিকার তাদের আছে কিনা, তারা কিভাবে এই রাজনীতিতে সম্পৃক্ত হতে চায়, সেই বিষয়ে তাদের স্পষ্ট করতে হবে, এবং সর্বপ্রথম তারা যে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিল সেই বিষয়ে তাদেরকে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। এটা তাদের কাছে আমাদের প্রথম এবং একমাত্র দাবি।
স্পষ্ট। আপনাদের এই দাবি এবং কোনোভাবেই তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নাই। শোনা হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে আপনাদের সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কলঙ্কিত ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আমরা যে রাজনৈতিক দল গঠন করেছি, শিক্ষকদের হত্যা করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে হত্যাকারীদের ছবি প্রদর্শন করা হয়েছে। তানভীর ভাই, এই সময় এসে আপনাকে একটা জিনিস নিয়ে ধন্যবাদ জানাই। অন্তত ঘুরিয়ে ফিরে যেভাবেই হোক আপনি স্বীকার করেছেন যে এই সরকার আমাদের কথা চলছে না, এই সরকার আমাদের মূল্যায়ন করছে না। ধন্যবাদ আপনাকে, অন্তত এইটুকু আপনি স্বীকার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি স্বীকার করলাম কোথায়? আমি তো বললাম যে এই দায় আপনাদের, আপনি কেন সরকারের উপরে দিচ্ছেন? আপনাদের না না, এই যে আপনি বারবার করে যদি একটা মিথ্যা কথা জোর করে চাপাই দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিছু করার নেই। ওই যে পিটার হাস বাংলাদেশে এসে আমার সাথে মিটিং করেছে, আপনার কথাটা এরকমই শোনা যাচ্ছে। গণ অভ্যুত্থানের সরকার মানে কি? আমি তো একলা বসাই নাই। একই কথা আমি 50 বার বললেও অবশ্যই আমি অভ্যুত্থানের ক্রেডিট নিব। অভ্যুত্থান সরকারের দায় নেবেন না কেন? এই এবং আমার দল একলা করি নাই। অভ্যুত্থান এই কথাটা একবারও আমরা কখনোই বলি নাই যে এই গণ অভ্যুত্থান এনসিপির নেতারা একলা করেছে। এই গণ অভ্যুত্থান হয়েছে যে ছাত্র জনতাদের লিডে। নির্বাচন নিয়ে 5টা মিনিট কথা বলি। হ্যাঁ বলেন, কিন্তু আমি কথাটা শেষ করি। এই অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার লিডে, কিন্তু সেই অভ্যুত্থানের অংশীদার সমগ্র বাংলাদেশ ছিল। সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ। যেই মা কোনোদিন বাচ্চাকে স্কুলে আনা নেওয়া ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া, বাসা থেকে ডাক্তার দেখানো ছাড়া বের হয় না, সেই মাও বাসা থেকে বের হয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সুতরাং এই সরকারের লেজিটিমেসি দেয়ার মালিক ওই মাটাও। ওই মাটা বলে নাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে এই যুদ্ধ অপরাধীদের, রাজাকারদের ছবি লটকাইয়া ছবি তোলেন। এই জিনিসটাকে প্রশ্ন করেন। এই লেজিটিমেসিটা তারা কিভাবে পাইলো? তারা কেন এখনো এই জবাবদিহিতা করে না? কেন রাষ্ট্রীয় ক্ষমা চায় না? আপনাদের প্রশ্রয় পেয়েছে, স্বীকার করুন। আপনারা প্রশ্রয় দিচ্ছেন। কোনোদিনই প্রশ্রয় দেই নাই শুরু থেকে এখন পর্যন্ত। এই যে কালকে আমাকে গালাগালি করলেন কেন আমি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতেছি, আজকে আবার বলেন আমি প্রশ্রয় দিছি। ভাই সবই আপনারাই বলেন সব। মানে আমরা ছোট দেখে, আমরা নতুন দেখে সব আমাদের উপরে চাপাই দেন। এখন যারা ওই যে ভবিষ্যতে ক্ষমতায় আসবে বলে আপনারা আশা করেন, তাদের সাথে কিন্তু এগুলো বলতে পারবেন না যে আপনি বড় রাজনৈতিক দল, আপনি তাদেরকে নিয়ে 15-16 বছর একসাথে ছিলেন, হঠাৎ করে আলাদা হয়ে গেছেন। এইটা কি আসলে সত্যি আলাদা হইলেন, নাকি আদৌ এটা রাজনৈতিক খেলা, নাকি আপনারা তাদেরকে সহযোগিতা করছেন? এই কথা কিন্তু আপনারা তাকে বলতে পারবেন না। কিন্তু আমি যে ছোট, তাহলে বলে আমি যে ছোট, এই জন্য আপনি আমাকে এই কথাটা বলে ধমকায় আমার উপর চাপাই দিবেন। চাপাই দেন। বোতলের 2 ছিপি, এটা তো বলতেই থাকবে। শুনেন, কেন বলেন? এই জামাতকে নিয়ে যদি আমরা সরকার গঠন করতাম, তাই আমরা রাজনৈতিক দল গঠন করতাম, তাহলে আপ বাংলাদেশ হইতো না। ওই যে চাপাই দেওয়ার রাজনীতি কেন আসলো এনসিপির প্রতি? এক বোতলের 2 ছিপি জামাত আর এনসিপি, এই যে চাপিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো হইলো শেখ হাসিনার কালচার। 16 বছর মানুষের মজ্জায় ঢুকাই দিয়ে গেছে। এই শেখ হাসিনা কিছু হইলে অমুকরে বলতো রাজাকার, তমুকরে বলতো রাজাকার, অমুক জঙ্গি, তমুক রাজাকার। এই যে মজ্জাগত যে সমস্যা, এই সমস্যার কারণে আমি তো মনে করি এখন এত সমস্যা হয়েছে যে সাংবাদিকরাও এখন আসলে, ওই যে সাংবাদিকদের হাতে ডান্ডা বেরি পরায় দেওয়া হয়েছিল না ওই ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারতো না। আপনারা মজ্জাগত ভাবে বিকল হয়ে গেছেন। আপনাদেরকে যেটা ভাবতে চান সেটাই ভাবেন, যেটা বলতে চান সেটাই বলেন। মিনিমাম একটা রিজনেবল জাজমেন্ট যদি আপনাদের থাকতো, তাহলে এই প্রশ্নটা বা এই দায় চাপানোর রাজনীতি আপনারা করতেন না। আপনারাও রাজনীতির অংশ, যে রাজনীতির, এগুলো তো সাধারণ মানুষের এই প্রশ্ন রাজনীতি করতে হলে সাধারণ মানুষ প্রশ্ন নিলেই আপনারা কেন ফ্যাসিবাদ বলছেন? সাধারণ মানুষের প্রশ্নের জবাব যখন আমি দিলাম, তখন আপনি জোর করে বললেন যে না আপনার সাহসেই পাইছে। তাহলে সাধারণ মানুষের প্রশ্নের জবাবে সাধারণ মানুষ তো আমার উপর জোর করে এটা চাপাই দেয় নাই। মানুষ জানে, কিন্তু জোর করে মিথ্যা কথাটা এস্টাবলিশ করতে যাওয়ার যখন চেষ্টা করা হয়, তখন ওই যে শিখছে শেখ হাসিনা এত বছর যাদেরকে বলছে রাজাকার, জঙ্গি, আবার দেখা গেছে অস্ত্র হাতে তার ছেলেরাই মানুষকে গুলি